নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বার্ষিক 2 লক্ষ টাকার কম আয় পরিবারের ছেলেমেয়েদের কলেজে ভর্তির ফি বহন করবে আসাম সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে প্রতিবাদে সরব শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ। শিলচর মেডিকেলে জন্ম 2 মাথাওয়ালা শিশুর। আশ্রম রোডে স্ত্রীর দ্বারা প্রাণঘাতী হামলার শিকার স্বামী কৃষ্ণ দাস তুলে ধরলেন বিস্তারিত তথ্য। স্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা। জিসি কলেজের ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ না পেয়ে বিক্ষোভ কলেজেরই ছাত্রছাত্রীদের। বার্ষিক 2 লক্ষ টাকার কম আয় পরিবারের ছেলেমেয়েদের কলেজে ভর্তির ফি বহন করবে আসাম সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বার্ষিক 2 লক্ষ টাকার কম আয় পরিবারের ছেলেমেয়েদের কলেজে ভর্তির ফি বহন করবে আসাম সরকার। এক বার্তায় এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সরকার সেই ছাত্রদের কলেজে ভর্তির ফি বহন করার সিদ্ধান্ত নিয়েছে যাদের বাবা মা বার্ষিক 2 লক্ষ টাকার কম আয় করেন। এর জন্য বছরে আনুমানিক 150 কোটি টাকা খরচ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জুলাই মাসে তহবিল সংশ্লিষ্ট কলেজে পাঠানো হবে বলেও জানান তিনি। এদিকে ভর্তির ক্ষেত্রে কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে নির্দ্বিধায় জেলা প্রশাসক বা শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে আবেদনকারী ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। অসুবিধার সম্মুখীন হৈছে। অসম চৰকাৰে প্ৰজ্ঞান ভাৰতী নামৰ আঁচনিখনৰ অধীনত যোৱা কেইবাটাও বছৰে বিনামূলীয়া নামভৰ্তিকৰণৰ ব্যৱস্থা কৰি আহিছে। এইবাৰো আমি মহাবিদ্যালয়সমূহক নিৰ্দেশ দিছোঁ যে যাৰ বাৰ্ষিক আয় 2 লাখ টকাতকৈ কম তেনে পিতৃ মাতৃৰ সন্তানক যাতে মহাবিদ্যালয়সমূহত বিনামূলীয়া নামভৰ্তিকৰণৰ সুবিধা দিয়া হয়। বিভিন্ন কাৰণত যদি আমি আয়ৰ প্ৰমাণপত্ৰ উলিয়াওঁতে অসুবিধা হয় তেনেহ'লে নেশ্যনেল ফুড ছিকিউৰিটি এক্টৰ অধীনত আমি আপোনালোকৰ পৰিয়ালক দিয়া পৰিয়াল পৰিচয় পত্ৰখন মহাবিদ্যালয় কৰ্তৃপক্ষক জমা দিওঁ বা তাৰ প্ৰতিলিপি জমা দিওঁ আমি বিনামূলীয়া নামভৰ্তিকৰণৰ সুবিধা ল'ব পাৰোঁ। এই বিনামূলীয়া নামভৰ্তিকৰণৰ বাবে মহাবিদ্যালয়সমূহেও কোনো আৰ্থিক অসুবিধাৰ সন্মুখীন নহয়। বছৰি প্ৰায় 110 কোটিৰ পৰা 150 কোটিলৈ বিনামূলীয়া নামভৰ্তিৰ মাচুল আমি মহাবিদ্যালয়সমূহক উভতাই দিওঁ। শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে প্রতিবাদে সরব বিভিন্ন সংস্থা ও সংগঠন। শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ। শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন সংস্থা ও সংগঠন। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ বুধবার পথে নামে শিলচরের বিভিন্ন সংগঠন ও সংস্থা। এদিন সংগঠনগুলোর কর্মকর্তারা দলবদ্ধভাবে শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধে বসেন। অবরোধ স্থল থেকে নিজেদের বক্তব্যে বক্তারা শিলচরের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা বলেন, শিলচরের রাস্তাঘাটের দুরবস্থা শীঘ্র থেকে শীঘ্র সুরাহা করা না হলে আগামীতে শহর জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিয়মিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাধন পুরকায়স্থ ইয়াসির সঞ্জীব রায়, নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের হরিদাস দত্ত সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শিলচরের রাস্তাঘাটের যে নারকীয় অবস্থা, সেই নারকীয় অবস্থায় কোনো মতেই শহরবাসীরা বাঁচতে পারছেন না। আমাদের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে, এখন আর কোনো উপায় নাই, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রথমে এই ক্যাপিটাল পয়েন্টে আমরা নেমেছি, তারপরে কিন্তু এই আন্দোলন আর সারা শহরে আমরা ছড়িয়ে দেব। বন্ধুগণ,
আমাদেরকে মানুষ হিসাবেই গণ্য করা হচ্ছে না, জানোয়ারদেরকেও এর চাইতে ভালো পরিস্থিতিতে রাখা হয়। রাস্তাঘাট কোনো দিকের, যে কোনো দিকের রাস্তাঘাটে চলে যান, রাস্তার মধ্যে বড় বড় গর্ত, এই গর্তের উপর দিয়ে 3 চাকার অটোগুলো, 3 চাকার টুকটুকগুলো অহরহ পাল্টি খাচ্ছে এবং তার সাথে তাদের যে যাত্রীরা আছেন, যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন, অনেক যাত্রীর হাত পাও ভাঙছে। তাই বন্ধুগণ, আমরা আজ এইখানে পথ অবরোধ করছি। এই পথ অবরোধ কিন্তু এইখানেই স্থগিত থাকবে না। এই পথ অবরোধকে আমরা সারা শহরে ছড়িয়ে দেব এবং আমরা সারা শহরের লোককে আমরা অনুরোধ করে রাস্তায় নিয়ে আসব। নিয়ে এসে আমরা আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর এবং কঠিন থেকে কঠিনতর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। আজকে আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে, কারণ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এই যে জায়গাটা, এটা বর্তমানে নো ম্যানস ল্যান্ড হয়ে গেছে। এটা উদারবন্দের বিধায়ক কাজ করবেন না শিলচরের বিধায়ক কাজ করবেন, এটা সরকার জানে না। আমরা বারবার গিয়ে দপ্তরে কাগজে মিলিত করেছি, না জেলা আধিপতি শুনেছেন, না পিডব্লিউডি শুনছে, না আসাম সরকার শুনছে। এখানে বিজেপি অফিস আছে, প্রত্যেক দিন নেতা মন্ত্রী এই রাস্তা দিয়ে যান, আজ অবধি কারো চোখ এই রাস্তা পড়েনি। তাই আমরা বাধ্য হয়েছি, আমাদের সংগ্রাম আজকে আরম্ভ হয়েছে। আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং এই আন্দোলন আগামীতে বড় আকারে রূপ নেবে। আজকে শিলচরবাসীরা নিজের আত্মসম্মানের রক্ষার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য পথে নেমেছেন। আমাদের যদি কথা শোনা না হয়, এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাপিটাল পয়েন্ট, এটা হারাপ্পা মহেঞ্জোদারোর যে সিভিলাইজেশন ছিল, এর চেয়ে বাজে সিভিলাইজেশন আমরা দাঁড়িয়ে আছি। আমরা ভুলে গেছি আমরা ভারতবর্ষে আছি, আমরা ভুলে গেছি আমরা আসামে আছি। কারণ উদারবন্দের বিধায়ক বলেন যে উনার এটা এরিয়া ছিল না যখন উনি জিতেছেন। শিলচরের বিধায়ক বলেন আমি যখন জিতেছি এখন আমি এখানে নেই। কারা কাজ করবে এখানে? আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, গুলি করলে গুলি করুন, পুলিশ লেগে দিয়ে জ্বালিয়ে দিন, আমরা সরবো না। আমাদের দাবি যতদিন মানা হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রাস্তা অবধি এত বেশি খারাপ যে সরকার এখন চলছে আসামে, সেই সরকারের বড় বড় লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ফুটানির মাঠ, আমরা রাস্তা বানিয়েছি, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার মতো উপযোগী নয় রাস্তা। এত বাজে রাস্তা, ওরা কোথায়? এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার, আমাদের সিএম কিছুদিন আগে পীযূষ হাজারিকা এখানে শিলচরে এসেছেন, কিন্তু উনি কি দেখলেন, কি করলেন? শিলচরের জনগণকে বাউতাবাজি দিয়ে বোকা বানানো হচ্ছে। এগুলা কতদিন চলবে? আর জনগণ বুড়বক নয়, তাই আজকে রাস্তা বন্ধ করা হয়েছে। আগামীতে আরো বড় আন্দোলন হবে। শিলচর মেডিকেলে জন্ম 2 মাথাওয়ালা শিশুর। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম হলো 2 মাথাওয়ালা এক শিশুর। জানা গেছে মঙ্গলবার প্রসব হয় ওই শিশুটির জন্ম দেন তালাপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন নামের এক ব্যক্তির পত্নী ফরিদা বেগম। ফরিদা শিশুটির জন্ম দেওয়ার পর প্রায় 15 মিনিট শিশুটি জীবিত ছিল। এরপর তার মৃত্যু ঘটে। মেডিকেল সূত্রে জানা গেছে জন্মের সময় শিশুটির ওজন ছিল 2 কেজি। মাদার ইন চাইল্ড হসপিটালে ভর্তি হয়েছিলেন। ওনার নাম ছিল ফরিদা বেগম, হাজব্যান্ডের নাম ছিল কামাল উদ্দিন, আর ওনার অ্যাড্রেসে লেখা ছিল তারাপুর কাছাড়। তো উনি ডিফিকাল্ট লেবারে ছিলেন। তো তারপরে দেখা গেল ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করার পরে দেখা গেল বাচ্চাটার 2টা মাথা আছে আর 2টা হাত 2টা পাও। তারপরে রিসাসিটেশন করার পরে বাচ্চাটার সোনোগ্রাফি করা হলো। তো সোনোগ্রাফির পর দেখা গেল বাচ্চাটার একটাই হার্ট আছে। তো আনফর্চুনেটলি জন্ম নেওয়ার 15 মিনিটের ভিতরত বাচ্চাটা মারা গেছে। আশ্রম রোডে প্রাণঘাতী হামলার বিস্তারিত তথ্য তুলে ধরলেন স্বামী কৃষ্ণ দাস। স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা সদর থানায়। আশ্রম রোডের প্রাণঘাতী হামলার বিস্তারিত তথ্য তুলে ধরলেন স্বামী বিট্টু দাস। বুধবার সাংবাদিকদেরকে নিয়ে শিলচর মেডিকেলের বেডে শুয়ে গতদিনের এই প্রাণঘাতী হামলার বিস্তারিত তথ্য তুলে ধরলেন স্বামী কৃষ্ণ দাস ওরফে বিট্টু ও তার বোনের জামাতা প্রদ্যুৎ দেব। তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, আশ্রম রোডের এই বাড়িতে ভাড়া আসার পর থেকে বিট্টু দাসের সঙ্গে তার স্ত্রীর আচরণগুলি ঠিক ছিল না। তাতে বিট্টু সহ তার পরিবারের লোকের সন্দেহ হচ্ছিল যে সোমবারের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিট্টু দাসকে খুন করার জন্য করা হয়েছে। যেহেতু আগেও তাকে তার শ্বশুর ফোন করে বলেছিলেন সে নাকি মৌসুমী দাসের জীবন নষ্ট করেছে, এর শাস্তি তার পেতে হবে।
তাই বিট্টু দাসের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শিলচর সদর থানায় আরেকটি মামলা করা হয়েছে স্ত্রী মৌসুমী দাসের নামে। কেন বিট্টু দাসকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল এবং এর পেছনে কাদের হাত রয়েছে তা পুলিশের তদন্তে স্পষ্টভাবে বেরিয়ে আসুক, এটাই তারা চান। ঘটনাটা আমি তো সকালবেলা গড়ে ঘুমে আসছিলাম, আর আমার ওই হঠাৎ করে রান্না করতে গিয়ে ডানিয়া আমার সেদ মারিয়েছে। এরপরে আমার মনা আসছিল সামনে আরেকটা সেদ মারছে, মনার উপরে পড়তে আসছিল। আমি গর্জনাটা ঘুরেছি আর গর্জনার মধ্যে পড়ছে। এরপরে মনারে সরাই আমি তো দেখা আমাকে বাড়িতে আসছিলাম, তারপরে চাকু নিয়ে আইয়া মাথার মধ্যে আঘাত করছে। আমার পুরানা বলতে ওরে বাসাত নিয়ে গেছিলাম, তারা আমার এখান থেকে বাসাত নিয়ে গেছিল। কয়েকদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল, প্রায় মাসখানেক হইব আগে আমার তারা বাসাত নিয়ে গেছিল আর কি। যাওয়ার পরে আমার একটু কাজের সমস্যা দেখায়, আমি তারা এখান থেকে আই গেছি, আর ফোন উঠাইছি না ওটা নিয়ে পরের দিন সকালে মেয়ের বাবাই আমার ফোন করিয়া মানে পর আমি তারা মেয়ের লাইফ নষ্ট করে দিয়েছি এরকম জিনিস আমার কইয়া আমার বহুত বাজে বাজে গালাগালি করছে। করার পরে আমার তারা শাস্তি দিত আর কি, তারা উনি আমার কইছে আর কি শাস্তি দিব, শাস্তি দিব। এরপরে আর কোনো এরকম কথা হয়েছে না। কয়েকদিন পরে মেরে ফাটাইয়া দিছে আমার এখানে। ওই দৃষ্টি আমি তারা শিখাইয়া দিয়া নিয়ে আমার এরকম করছে, পুরো মারার প্ল্যান করছে। তাই হয়েছে যে প্রায় 3-4 দিন হইল। পরে আমার লোকে বিহেভটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার লোকে না সুন্দর মতো কথা কয়, না আমি কিচ্ছু করলে আমার লোকে খালি উল্টা পাল্টা ভাবে কথা কয়, এরকম জিনিসটা করে আর কি। আমি তাই ঝগড়া করার কোনো মুডেরও না, আমি ঝগড়া করছি না, কিচ্ছু না। আর ওই দিন সকালবেলা আমি মনার সঙ্গে শুয়েছি, আর শোয়ার পরে এই ঘটনাটা করছি। আমি সেরাম আমি তো বাসে গেছি, এখন বাসে গিয়ে যাওয়ায় আমি এখন কইলাম তাই উচিত মানে হইতো, শিক্ষা হইতো, আর তাই শাস্তিতে দেওয়া হইতো এরকম, যাতে আর কোনোদিন এরকম করে না আর কি। আর আমার মনাটারেও মারি দিতে আসছিল যে কে লেগে তাই আমার মারতে আসছিল, ওই জিনিসটা পুরো বাইরিত। আর তাই পিছনে কে কে আছে তা সব মানে রহস্য জানতে চাই আর কি, কিতার লেগে আমার মারতো আর কিতার লেগে তাই মুখ থেকে শুনতাম আর কি। ঘটনাটা তো সোমবার দিন সকালে আমি তো শিলচর কাজে আই, আমি আমার 10টার সময় ফোন করছে জিজু আমার বাসাও। এরপরে আমি কিতা হয়েছি আর ফোন কাটি দিচ্ছে, তো কিছু বুঝতে পারছি না। সুতোটারে ফোন করছি, সুতো শালায় কইছে আমি মেডিকেল লইয়া গেছি, তাড়াতাড়ি তার বুয়ে তারা সেটাই দিছে। ও তাড়াতাড়ি করে মেডিকেল আইছি, আইয়া দেখছি মেডিকেল তারা সিলাই হইলো, ব্যান্ডেজ চলে। এরপরে তো তার কিছু জিজ্ঞাসাবাদ আমি করছি না, পরে করছি। একটু যখন ইঞ্জেকশন স্যালাইন দেওয়া হয়েছে, একটু সুস্থ হয়েছে, তখন তারা জিজ্ঞেসি যে বিষয় বিধান্ত কিতা ব্যাপার, কিতা লেগে সেদ মারছে। এ আমারও কথা কইছে জিজু দেখো আমি তো সকালে তাই রান্না বাড়া করতো, আর আমি তাই কিছু ভাত রান্ধিলাও, আর আমি একটু মনারে লিয়ে বিছনাথ শুয়েছি, ওই সময় আইয়া তাই আমার অ্যাটাক করছে, সেদ মারছে। এই পক্ষ থেকে তো কেস তো সারাদিনও করা হয়েছে না, সারাদিন তারা লিয়ে তো ট্রিটমেন্ট করার মেডিকেলও এটা পরীক্ষা নিরীক্ষা, ইসিজি, সোনোগ্রাফি, এক্সরে, এটা সব করানো হয়েছে। এরপরে রাত্রেবেলা টাকা তো বই না যে আমার মেডিকেল আনি এডমিট করাইছে, হ্যাঁ কইছে পুলিশে পরে বলে প্রশাসনের লোকেরা তারা দিছে ওই তার মানে জ্যেষ্ঠশালীর কাছে। দুষ্গুণ তো বিশেষ করে দেখো যখন তো এ কইলে যেরকম ওরকম তো আমি কইলাম, এখন তো দুষ্গুণের বিচার তো এটা তো যখন এটা তো কোর্টে করবো, আর কোর্টে বিশেষ করে সত্যিটা যাতে করে যে মানে কিতার লাগে ঘটনাটা হইলো বা কিভাবে মার্ডার করতে আসিল বা কিতার লাগিয়া করতে চাইছে। ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ না পেয়ে বিক্ষোভ জিসি কলেজেরই ছাত্রছাত্রীদের। ঐতিহ্যবাহী কলেজ জিসি কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজে ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাচ্ছে না, ফলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আজ দীর্ঘক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা শাসককে। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করেন। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজে 2 বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ 65% তো কেউ 70% নম্বর নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এই কলেজের ডিগ্রিতে তাদের অ্যাডমিশন দেওয়া হচ্ছে না, অথচ নানা কোটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা অ্যাডমিশন পেয়ে যাচ্ছে। হাতে মাত্র 2 দিন বাকি, কেন এই পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এই প্রশ্ন উত্থাপন করে ছাত্রছাত্রীরা অবিলম্বে তাদের অ্যাডমিশনের ব্যবস্থা করার জোরালো দাবি জানান। এটাই দাবি যে আমরা জিসি কলেজের স্টুডেন্ট হই, আমরা জিসি কলেজে আমরা লাইফটা দেন বাঁচায় দিই, আমরা জিসি কলেজের স্টুডেন্ট আমরা ফাইতাম। আমি জিসি কলেজের স্টুডেন্ট, আপনার কথা হইলো আমরা জিসি কলেজে আমরা সেকেন্ড ইয়ার পাস আউট করছি, আমরা কথা হইলো জিসি কলেজের স্টুডেন্ট, আমরা জিসি কলেজে কেন পাচ্ছি না সিটগুলা, তো ওইটা বাইরের স্টুডেন্টরা এসেও পাচ্ছে সিট, তো এটা তো এরকম করলে তো হবে না। ফার্স্ট অফ অল স্যার বললো আমাদেরকে করতে
মেমোরেন্ডাম দিতে। আমরা মেমোরেন্ডাম দেওয়ার পর আমরা সিট পাবো কি পাবো না এটা গ্যারান্টি কে দেবে? ফার্স্ট অফ অল আগের বছর ছিল কি জিসি সবের কলেজের রিজার্ভেশন সিট ছিল, তো এই সিটটা কই হলো? আমরা এখন বলছে সমাপ্ত করতে প্লাস আমরা যদি এখন মেমোরেন্ডাম দেইও 2 দিনের ভিতরে তো মেমোরেন্ডাম আমরা ফেরত দিত না যে তোমরা এনকোয়ারি হয়ে গেছে তোমরা সিলেকশন এর অলরেডি তো হয়ে গেছে। এর ভিতরে সিট ফুল হবে, তারপর লাস্টের দিকে এটা বলা হবে কি সিট নেই, সিট ফুল হয়ে গেছে আর এডমিশন হবে না। এটা বলে তো হবে না। না এই কলেজে আমরা এডমিশন হইতাম, আমরা এখানে পড়ছি সেকেন্ড ইয়ার, এখন বিও আমরা এখানে পড়তাম। যদি পার্সেন্টেজ ওয়াইজ হতো সবটা পার্সেন্টেজ ওয়াইজ দিত, এটা তো না যে প্রাইভেটরা দিলেই তো কম পার্সেন্টেজ হেরারে দিলেই তো আর আমরারে দিত না, এটা তো হইতো তো সবের পার্সেন্টেজ ওয়াইজ হতো। এরা পার্সেন্টেজ ওয়াইজ এটা হইছে না, ম্যাক্সিমাম এখানে হইতেছে যে 39% যারা হেরাও পাইলিছে আমরা পাইছি না। আমরা আমার নিজের 64% আমি পাইছি। এরা দেওয়া হইছে 61%, আমরা 70% হই আমরা পাইছি না, 70% হই আমরা পাইছি না, তারা 61 এ আমরা পাইছি। স্টুডেন্টরা রিজার্ভেশন লাগে, আমরা স্টুডেন্টরা রিজার্ভেশন দেওয়া এটা নাম পাইছি না। আমার লগের একটা মেয়ে 61% যেতে পাইলিছে, অথচ আমি 68 হয়ে পাইতাম, কেন পাইতাম না? ইকোনমিক্স আর্টস ইকোনমিক্স সায়েন্সের 39 এও পাইছি, 39 এ তারা ফেলে। আমরা কি বাইরের মানুষরা বেশি পাইছে, কলেজের স্টুডেন্টরা কত পাইছে না, তো বাইরের মানুষরা পাইছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 3টি সন্তানের জন্ম দিলেন বিন্দাকান্দি নূতন বস্তির বাসিন্দা মুনিয়া পাশি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একসঙ্গে 3টি সন্তান জন্ম দিলেন এক মহিলা। বুধবার বেলা 11টা নাগাদ মেডিকেল কলেজে চিকিৎসকদের তত্ত্বাবধানে 3টি সন্তানের জন্ম দেন লক্ষ্মীপুর থানা এলাকার বিন্দাকান্দি নতুন বস্তির বাসিন্দা মুনিয়া পাশি নামের এক মহিলা। 3 সন্তানের মধ্যে একটি ছেলে ও 2টি মেয়ে। মুনিয়ার স্বামী যোগালির কাজ করেন। মুনিয়া পাশির 2 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। 3 बच्चा हुआ है, एक 2 ठीक है में है, एक ছেলে है, ছেলে सीजर में हूँ। अरे लड़का बच्चा और माँ कैसे है? लड़का बच्चा सब ठीक है, माँ उसका माँ तो ठीक है। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত শিলচর এনআইটিতে। বুধবার সারা দেশের সঙ্গে এনআইটি শিলচরেও আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে বিভিন্ন কার্যসূচি করা হলো। এনআইটি শিলচরের উদ্যোগে এদিন এনআইটির গেস্ট হাউস অডিটোরিয়ামে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালনের অনুষ্ঠানে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত এই তাৎপর্যপূর্ণ দিনটির লক্ষ্য হল অবৈধ মাদক সমাজের প্রতিনিধিত্বকারী প্রধান সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এই সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য পদক্ষেপগুলি প্রচার করা। এই বিষয়ে জানান অনুষ্ঠানে মুখ্য অতিথি তথা পরিচালক দিলীপ কুমার বৈদ্য। এবারের মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালনের থিম ছিল প্রমাণ স্পষ্ট প্রতিরোধে বিনিয়োগ। বিশেষজ্ঞদের সাথে মাদক অপব্যবহার এবং পাচারের বিরুদ্ধে লড়াই বিষয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনাকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক ফজল এ তালুকদার, আইবি উবদিয়া, লায়ন সব্যসাচী রুদ্রগুপ্ত, সুরমিতা রায় পোদ্দার, অরিজিৎ গোস্বামী ও ডাক্তার হিমব্রত দাস। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালনের সূচনা করেন পরিচালক দিলীপ কুমার বৈদ্য। The International Day Against Drug Abuse and Illicit Trafficking is observed today. This annual campaign aims to raise awareness about the devastating consequences of drug use, including physical and psychological harm, overdose death and social problems. I hope we will be able to formulate strategy to counter drug abuse and illicit trafficking in Assam. Illicit trafficking, you know that it is not a simple a formality that we will have meet together, talk together, have some discussion and end of it. It is a very deep implication of the today's events. In fact, as it is rightly mentioned that since 1987 we are observing this International Day of Drug Abuse against drug abuse and illicit trafficking, and different mechanisms we are adopting to make drug-free society.
উত্তর পূর্বব্যাপী হ্যাকাথনের সমাপ্তি আসাম বিশ্ববিদ্যালয়ে, উঠে এলেন বহু প্রতিভা। 3D প্রিন্টিং প্রযুক্তি নিয়ে গুয়াহাটি ও আগরতলা সহ উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় শিক্ষামূলক অনুষ্ঠান হ্যাকাথন আয়োজন করেছে আসাম ইলেকট্রনিক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং আন্তর্জাতিক স্তরের সংস্থা টাই। কেন্দ্র সরকারের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানগুলোয় সহযোগিতা করেছে আসাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। মূলত যুব সমাজকে নতুন প্রযুক্তির কথা জানাতে এবং তাদের মধ্যে আত্মনির্ভর হওয়ার মনোভাব গড়ে তুলতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে মঙ্গলবার 3D প্রিন্টিং হ্যাকাথনের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত। তিনি বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিজের বার্তা দেন। তিনি বলেন, গোটা বিশ্বে আজকের যুব প্রজন্ম নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং জীবনে সফলতা অর্জন করছে। 3D প্রিন্টিং প্রযুক্তি আজকাল বিভিন্ন ঘরে ব্যবহৃত হচ্ছে এবং এর মাধ্যমে নতুন প্রজন্ম জীবনে সফল হতে পারবে। এদিন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে 10টি দল যোগ দেয় এবং এতে ছিলেন 80 জন প্রতিযোগী। বিচারক হিসেবে অংশ নেন অধ্যাপক দেবমাল্য ঘোষ, অজিতা তেওয়ারি, সুধাংশু শেখর শাহ এবং গরিমা শেঠ। Northeast region has not been touched by development as much as other parts of the country have. So this region is full of opportunities and needs a push. So we're just providing that push because brilliance stands everywhere. India is full of cultural and diverse ideas. So this is basically to help students inculcate the habit of business and be good in the global market. It's also giving them the right kind of infrastructure. It's also giving them support in terms of how to market the products, how to take it to the right stage of business. So I think this platform is kind of a wholesome platform that is giving them, starting from seed financing to exposure to the market to the right technology and the usage of right technology. So this is what I would like to say about this program. বরাক উপত্যকার আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো আদিবাসী সংঘ। আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো বরাক ভ্যালি আদিবাসী সংঘ। চা বাগান অঞ্চলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন। নিজেদের অভিযোগ তুলে ধরে বরাক ভ্যালি আদিবাসী সংঘের সভাপতি দিলীপ পানিকা বলেন, ব্রিটিশ আমলে অসম সহ বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানে কাজ করার জন্য দেশের অন্যান্য রাজ্য থেকে মানুষ আনা হয়েছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৭৭ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এখানকার চা বাগানগুলোর শ্রমিকদের উন্নয়নে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। আদিবাসীদের জমির পাট্টা আজ পর্যন্ত দেয়নি সরকার। দিলীপ পানিকা সহ সংঘের সম্পাদক মতিলাল মাঝি বলেন, অবিলম্বে বাগান শ্রমিক এবং আদিবাসীদের অধিকার সুরক্ষিত না হলে তাদের সংগঠন বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি আদিবাসী সংঘের মহিলা শাখার সভানেত্রী শিল্লি কোরামদি, সম্পাদক অনিমা ঘাটোয়ার, লক্ষ্মীপুর মহিলা আদিবাসী সমিতির সভানেত্রী মীরা সাহা প্রমুখ। রয়েছেন আমার সঙ্গে অঞ্চলিক প্রেসিডেন্টরা রয়েছে এবং আমার কোষাধ্যক্ষ অনেক সংগঠনের বড় পদ অধিকারীরা আমার সঙ্গে রয়েছে। তাই আমি মহামান্য সরকারকে, আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দাবি রাখতে চাই এবং আমরা দাবি রেখে চলেছিলাম যে আমাদের দাবি হচ্ছে, বছরকে বছর আমরা দাবি রাখছি, আমরা আদিবাসীরা নিজ পড়া সমাজ, কিন্তু আমরা দাবি রাখছি, দাবি এখনো পাচ্ছি না। গত 15 বছরে পা দিয়েছে আমাদের সরকার, যাতে আমাদের আশা ভরসা ছিল এই সরকারে আমাদেরকে দেখবে বলে, তাও আমরা দাবি পাচ্ছি না। তো আমরা তো দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে, আমাদের ভাই বোন এবং আমরাও এবং আমাদের পরিবর্তে যারা আসছে ওরাও পড়াশোনা করে যাচ্ছে। এর পরিবর্তে তো আমাদের কিচ্ছু হচ্ছে না। বাগান অঞ্চলে কিছুই পড়াশোনার করছে, কিছু আশা নিয়ে করছে, কিন্তু এই আশাটা তো আর সলিউশন হচ্ছে না। আশাটা আমরা যে পড়াশোনা করছি কিছু পাবো বলে করে, কিছু করতে পারবো বলে করে, এগোতে পারবো বলে করে, কিন্তু তো সেটা হচ্ছে না। আমাদের চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না। করিমগঞ্জে উদীচী সংস্থা পরিচালিত জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হলো।
এই প্রথমবারের মতো করিমগঞ্জ জেলার অন্তর্গত বেড়াজাল গ্রামস্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা উদীচী সংস্থা দ্বারা পরিচালিত জেলা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয় এক সচেতনতামূলক সভার মধ্য দিয়ে। সভায় প্রথমে উপস্থিত সংস্থার সাধারণ সম্পাদক কবির আহমেদ চৌধুরী, উক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের প্রকল্প সঞ্চালক তাহির আহমেদ তাপাদার, প্রধান অতিথি হিসেবে 16 BNBSF-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং মেডিকেল অফিসার ডাক্তার দেবিয়া ও নার্সিং সহকারী পঙ্কজ কুমার, সমাজসেবী মুজিবুর রহমান, উদীচী সংস্থার প্রতিনিধি হোসেন আহমেদ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। तो पहले इस चीज का ध्यान रखा जाए कि कोई उसको सेवन ना करे। सिर्फ अल्कोहल ही नहीं, दूसरी भी है, गुटखा हो गया, तंबाकू हो गया, उससे आपकी ओरल कैंसर होती है। तो एक तो ये नॉर्थ ईस्ट में थोड़ा तंबाकू का सेवन थोड़ा ज्यादा है, इवन महिलाएं भी करती है तो है, लेकिन आपको ध्यान रखना पड़ेगा कि आपको इससे ओरल कैंसर हो सकती है। मूवी देखी होगी आपने, मूवी की शुरुआत में एडवर्टाइजमेंट दी जाती है ना, और कोई भी सिगरेट है तो सिगरेट के पैक ऊपर लिखा होता है कि injurious to health, can cause cancer, ये सब लिखी हुई होती है, ऐसे ही लिखा हुआ है। একটা বড় বাস্তবতা যে আজকে এসে আমরা দেখলাম দুনিয়া আশীর্বাদে আমার মেয়ারে আজকে এসে দেখলাম এক সুন্দর ব্যবস্থা, একদম হেলদি পরিবেশ, তাদের মানসিক ব্যবস্থা আমাদের কিছু অন্যান্য দিক চিন্তাও গিয়েছিলাম অনেক আগে, কিন্তু এরকম সুন্দর পরিবেশ দেখিনি। তাই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, সুন্দরভাবে তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ওনাদের রোগীদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ওনাদের ট্রিটমেন্টটা ভালো হচ্ছে, এরা খাওয়া দাওয়া বাকি পরিবেশটা ভালো হচ্ছে। অন্য জায়গায় গিয়ে দেখেছি আমার কি উত্তাল পরিবেশ, কি উন্মাদ পরিবেশ, কিন্তু এখানে সেই পরিবেশে সন্তুষ্ট পরিবেশ। ড্রাগ আসক্তি ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উদযাপন শিলচরে নাগরিক সংসদের। বুধবার ড্রাগ আসক্তি ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত স্পষ্টতই উঠে আসে। অনুষ্ঠানে রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনা বিষয় ছিল সর্বনাশ ড্রাগ, প্রমাণ স্পষ্ট, প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে হবে। এদিন সাংবাদিক, লেখক, সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর 29তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় যোগেশ দুবে, গৌতম তালুকদার, পীযূষকান্তি নাথ, দেলোয়ার হোসেন বরভূঁইয়াকে। বক্তব্য উপস্থাপন করেন দিশা ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপ চৌধুরী, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে ও অন্যতম সংযোজক অধ্যাপক সুব্রত দেব, লাইফলাইন ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্ত রায়, সারা অসম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হেমাঙ্গ শেখর দাস, কবি, সমাজকর্মী শতদল আচার্য প্রমুখ। বরাক উপত্যকা শুধু ড্রাগস পাচারের করিডোর নয়, বরাক উপত্যকায় সেই ড্রাগসের সর্বনাশা বিপদ সর্বত্র ছড়িয়ে পড়ছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সাধারণ স্তরে ড্রাগস তার যে শিকড় সেটা প্রসারিত করেছে। এখনই যদি এর মূলোৎপাটন করা না হয় তাহলে 10 বছর পর এ অঞ্চলের অস্তিত্ব গভীর সংকটের মুখে পড়বে। আজকের দিনেও এই ভয়াবহ বিপদে বহু পরিবার বিপন্ন এবং সামাজিক ক্ষেত্রে চরম অবক্ষয় দেখা দিয়েছে। অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে এ ব্যাপারে বরাক উপত্যকাবাসীকে, এ অঞ্চলবাসীকে তাদেরকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মণিপুরী মহিলা সংগঠনের উদ্যোগে মণিপুর থেকে আসা প্রায় 500 জন শরণার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ। অপূর্বা নুপিলুপ মণিপুরী মহিলা সংগঠনের শাখা উধারবন্দের বাহাদুরপুর গ্রামের মহিলা সদস্যরা জিরিঘাটের লক্ষ্মীনগর এবং জিরিবামের বিদ্যানগর গ্রামে থাকা পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে আসা প্রায় 500 জন শরণার্থীদের খাদ্য সামগ্রী, কাপড়, বাচ্চাদের খাবার বিতরণ করেন। অপূর্বা নুপিলুপ সংগঠনের বাহাদুরপুর গ্রামের মুখ্য উপদেষ্টা মনিতন সিংহ বলেন, মণিপুরে জাতি দাঙ্গার কারণে অসহায় হয়ে আসা শরণার্থীদের মানবিক দৃষ্টিতে তাদের সাহায্য ও সহায়তা করা একান্ত প্রয়োজন। এখানে আসা বিভিন্ন বছরের পুরুষ ও মহিলারা এই জাতি দাঙ্গার কোনো ধরনের সম্পর্ক না সত্ত্বেও
তাদের দুর্বৃত্তদের যন্ত্রণার প্রভাবে ঘরবাড়ি ছেড়ে আসতে হয়েছে। এটি খুব বেশি বেদনাদায়ক ঘটনা, তাই আমাদের সবাইকে এগিয়ে এসে তাদের সাহায্য করার প্রয়োজন রয়েছে। তিনি কাছাড়ে পুলিশ সুপার ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম কৃষ্ণমোহন সিংহ, বিজয়া সিংহ, অমলা সিংহ, নন্দিতা সিংহ। উধারবন্দ সমষ্টির ইন্ডাস্ট্রিয়াল হাবের রাস্তার এনওসি না দেওয়ায় লার্সিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন উধারবন্দের বিজেপির সমর্থকরা। ইন্ডাস্ট্রিয়াল হাবের রাস্তার এনওসি না দেওয়ায় লার্সিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন উধারবন্দের বিজেপির সমর্থকরা। বুধবার দুপুর 1টায় স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিজেপির কর্মকর্তারা সার্কেল অফিসে গিয়ে সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনার পাশাপাশি শীঘ্রই রাস্তার এনওসি প্রদান করতে বাগান কর্তৃপক্ষের প্রতি আর্জি জানান তারা। এদিন উধারবন্দ বিজেপির পক্ষে উধারবন্দ সহ সভাপতি স্বরূপ দত্ত, রোহিত সিং, অমিতাভ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির কর্মকর্তারা জানান, এই রাস্তাটোৰ কাৰণে এআইডিসিয়ে এখন এনওসি বিদেশে বাগান কর্তৃপক্ষ কৰে, কিন্তু সেই বাগান কর্তৃপক্ষে আজি 5 দিন আমি 5 দিনৰ আগতে তেওঁলোকক আমি ইন্টিমেট কৰিলোঁ যে আমাক এনওসিটো দিয়ক, আমাৰ এখন মিটিং আছে চেণ্ট্ৰেল লেভেলত। সেই মিটিংখনৰ কাৰণে আৰু এই প্ৰজেক্টটো এপ্ৰুভ কৰিবৰ কাৰণে সেই এনওসিটো প্ৰয়োজন, কিন্তু তেওঁলোকে আজি 5 দিন ডিলে কৰি আছে আৰু আমাৰ ফালৰ পৰা যথেষ্টবাৰ অনুৰোধ কৰা হৈছে, যথেষ্টবাৰ লিখাও হৈছে, ডিছকাশ্যন কৰিছে। ডিচি লেভেলতো এডিচি মেডামৰ লগত তেওঁলোকৰ মিটিং হৈছে মেনেজাৰ। তাৰপিছতে তেওঁলোকে বিভিন্ন অজুহাত দেখুৱাই বস্তুটো পিছুৱাই আছে। সেইকাৰণে এই অঞ্চলৰ যিখিনি ৰাইজ তেখেতসকলেও গম পাইছে যে এনেকুৱা এটা প্ৰজেক্ট আহি আছে আৰু যদি তেওঁলোকে এনওচি নিদিয়ে প্ৰজেক্টটো গুচি যাব পাৰে। সেইটো কাৰণে তেখেতসকলে মোৰ ইয়াত আহিছে আৰু ৰিকুৱেষ্ট কৰিছে যাতে বাগান কৰ্তৃপক্ষই এনওচিখন সোনকালে দিয়ে। এই যে জায়গাটা আমরা ঝাপিরবন্দে যাব সেই জায়গা দিয়ে আমরা কিছু জায়গা 1 থেকে 1.5 কিলোমিটার জায়গায় যেটা বাগানের আওতাধীন পড়েছে রাস্তাটা, কিন্তু আশ্চর্যজনকভাবে বাগানের যিনি ম্যানেজার আছেন উনি এই জায়গাটার কোনো এনওসি দিতে যাচ্ছেন না। যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, 15 থেকে 20টা বিভিন্ন কোম্পানি এখানে বসবে, ওটার কথা চিন্তা করে এখানে একটা উধারবন্দের বিধায়কের যৌথ উদ্যোগে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে বলে চিন্তাধারা করা হয়েছিল। সরকারে এখানে 100 বিঘা জায়গা দানও করেছে, কিন্তু ওই উক্ত বাগানের লার্সিং বাগানের যিনি ম্যানেজার আছেন উনি এই জায়গাটার কোনো এনওসি, এই রাস্তার জন্য এনওসি দিচ্ছেন না। যদি উনি আজকে আমরা এখানে সার্কেল অফিসারের সঙ্গে দেখা করতে এসেছি, আমরা উধারবন্দের বৃহত্তর মানুষ এবং আমাদের দলীয় কার্যকর্তাবৃন্দ এখানে আমরা দেখা করতে এসেছি, আমরা ওনাদেরকে বলেছি যদি উনি অতি সত্বর এই যা রাস্তাটার যে এনওসি দেওয়ার কথা উনি যদি না দেন আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হব। সোনাই নগদী গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত স্কুটার, গুরুতর আহত 2 যুবক, সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোনাই নগদীর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত একটি স্কুটার, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 যুবক। সংকটজনক অবস্থায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যে 5:30 নাগাদ কাবুগঞ্জ থেকে নগদীগ্রাম 4র্থ খণ্ডে ওই 2 যুবক তাদের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে এলাকার একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় স্কুটারটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতিতে স্কুটার নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন 2 যুবক। এতে গুরুতরভাবে আহত হন দুজনেই। পরে সংকটজনক অবস্থায় তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহতরা হলো নগদীগ্রাম 4র্থ খণ্ডের বছর 20-র রশন হোসেন লস্কর এবং বছর 22-এর আফজল হোসেন লস্কর। অক্সিজেনের চাবি নাই, অক্সিজেনের চাবি নাই, অক্সিজেনের চাবি নাই, আউটরা দিয়ে অক্সিজেন ভাঙা হয়েছে, অক্সিজেনের চাবি নাই, ভাঙিয়া অক্সিজেন লাগানি হয়েছে, লাগাইয়া থেব হয়েছে না, অক্সিজেন লাগানি তেও টায়ার লিক হয়ে গেছে গাড়ি। টায়ার লিক হওয়ার পরে এটা দুর্ভাগ্য। আচ্ছা, এরপরে জুলমপুর গেছেন, জুলমপুর যাওয়ার বাদে অ্যাম্বুলেন্স বদলানি হয়েছে, এখন সানপুর যেতে পারছে না, অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, দুটা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, অক্সিজেন কিছু নাই, মানে এটা সরকারি গাড়ি করছে, মানে নামে গাড়ি আর অনুমানিক 5টা 5:30 ইলা হইবে। আচ্ছা, তখন আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লইয়া আইছি বাড়িত, লইয়া হওয়ার পরে অ্যাম্বুলেন্স এটা ফোন করছি, বাড়িতে লইয়া গেছেন কি? বাড়িত কইতে এখানে একটা ফার্মেসি আছে, আচ্ছা, ফার্মেসি আছে, এখানে আনছি। এখানে আনার পরে তো ডাক্তার যে আসলো, হে মসজিদে নামাজ পড়ে থাকলো, তখন ইনো কিচ্ছু হইল না, তখন অ্যাম্বুলেন্স আনিয়া ফোন করিয়া আনছি, অ্যাম্বুলেন্সে উঠাইয়া লইয়া গেছি।
1 কিলোমিটার জায়গা যাওয়া গেছে না এখান ফার্মসার মানে অ্যাম্বুলেন্স ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি পিছর চাকা ফার্মসার এরপরে আমরা প্রাইভেট গাড়ি এগুলো লইয়া আইছি প্রাইভেট গাড়ি লইয়া আইলে প্রাইভেট গাড়ির তারা উঠাইল যান না অক্সিজেন লাগাইতে লাগে অক্সিজেনের কারণে মানে তারা প্রাইভেট গাড়ি উঠাইল যান না তো ওটাইবারে আবার অ্যাম্বুলেন্স আর একটা ফোন করি আনছো আনার পরে এটা উঠানির পরে এটা যেতে পারে না মানে এটার ডিস্ক জ্বলা এটাই মানে গাড়ি টানিতে পারে না এতে আটিয়ার মানুষ আরও আগে যাওয়া যায় এরপরে ওটা করিয়া বেড়াবাগ পর্যন্ত লইয়া এখন শোনাইতে কিন ফোন করি আবার অ্যাম্বুলেন্স আরো লইয়া এখান থেকে না আরো দুটাইয়া তো 3টা গাড়ি পাল্টাপাল্টি করিয়া ঢুকি লিয়ে যাই আর রুগী লিয়ে যাইতে পারমো কি না তা তো কোয়া যায় মানুষ পর্যন্ত সিরিয়াস মানে মানে লইয়া মেডিকেল যাওয়া যদি পৌঁছে না এইটা মানে কিতা হইব এটা। নাটকে আলোকের প্রয়োগ নিয়ে শিলচরের ভাবিকাল থিয়েটার গ্রুপের কর্মশালা শুরু। নাটকে আলোকের প্রয়োগ নিয়ে শিলচরের ভাবিকাল থিয়েটার গ্রুপের তরফে 3 দিবসীয় কর্মশালা শুরু হলো বুধবার। ভাবিকালের ক্লাব প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এই কর্মশালা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভাবিকালের কর্মকর্তারা জানান, বরাক উপত্যকার মধ্যে প্রথম এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে নাট্যশিল্পীরা এতে অংশগ্রহণ করেছেন। কলকাতা থেকে আগত লাইট ডিজাইনার শ্রীজ্যোতি বাগচি 3 দিন শিবিরে প্রশিক্ষণ নিচ্ছেন। 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে 29 জুন সন্ধ্যে 7টায় শিলচর বঙ্গভবনে মৃত্যুর সাথে অভিসার নামক নাটক মঞ্চস্থ করবেন ভাবিকালের শিল্পীরা। ওই নাটকে সবার উপস্থিতি কামনা করেছেন তারা। কেউ ডিস্টার্ব করবে না এরকম একটা জায়গার ব্যবস্থা যদি করা যায়, অভিনেতা কিছু কিছু জিনিস নিজে অভ্যাস করতে পারে। গায়ক যিনি গান করবেন বা যিনি গান ভাববেন, কম্পোজ করবেন, তিনি তার একটা পরিমণ্ডল পেলে এবং অবশ্যই তার যন্ত্রই তার লাগবে, কিন্তু সেই একটি যন্ত্র একবার যদি তার থাকে তাহলে তিনি সেটি নিয়ে কাজ করতে পারবেন। নৃত্যশিল্পীদের ক্ষেত্রেও তাই, যদি একটা জায়গা যদি তার নিজের প্র্যাকটিস করার মতো পান যেখানে তার কোনো ডিস্টারবেন্স হবে, তাহলে তিনি নিজে সেটা রেওয়াজ করতে পারেন। আলোক শিল্পীদের বা যে কোনো এই ডিজাইনিং যেটাকে আমরা বলি, একজন সেট ডিজাইনার মঞ্চ সজ্জার কাজ করেন, তিনি কাগজে আঁকাআঁকি করে ভাবলেন দেখলেন হতে পারে, কিন্তু তিনি রেদাবাটা এটা চালাবেন। আমাদের এই উপত্যকায় প্রথমবার নাটক নিয়ে অনেক কর্মশালা ওয়ার্কশপ হয়েছে, অনেক ক্লাস হয়েছে, কিন্তু নাটকে আলোকের প্রয়োগ লাইট ডিজাইন নিয়ে কর্মশালায় প্রথমবার আমাদের এই উপত্যকায় আমাদের শহরে অনুষ্ঠিত হচ্ছে ভাবিকালের ব্যবস্থাপনায়। আজকে এটা উদ্বোধন হয়েছে, আগামী 3 দিন এই কর্মশালা অনুষ্ঠিত হবে ভাবিকালের ক্লাব হাউসে। এখানে বরাক উপত্যকার নাট্যকর্মীরা অনেকজনই অংশগ্রহণ করেছেন এবং সুদূর কলকাতা থেকে শ্রীজ্যোতি বাগচি, তিনি লাইট ডিজাইনার, থিয়েটার কর্মী, তিনি 3 দিন এই কর্মশালাতে প্রশিক্ষণ দেবেন এবং এই কর্মশালা শেষ হওয়ার ঠিক পরের দিন অর্থাৎ 29শে জুন শিলচর বঙ্গভবনে সন্ধ্যা 7টায় ভাবিকালের পরিবেশনায় একটি নাটক মঞ্চস্থ হবে। নাটকের নাম মৃত্যুর সাথে অভিসার। এই নাটকটা আগে 2বার মঞ্চস্থ হয়েছে, এই নিয়ে 3য়বার আমরা মঞ্চস্থ করতে যাচ্ছি। আগামী এই 29 তারিখ যে নাটকটি একটি মাল্টিমিডিয়া প্রোডাকশন, যেখানে আলো, মিউজিক, প্রজেকশন সব কিছু নিয়ে একটা দুর্দান্ত একটি প্রোডাকশন আমরা মঞ্চস্থ করতে যাচ্ছি 29 তারিখ সন্ধ্যা 7টায় বঙ্গভবনে। এই নাটকে আপামর জনসাধারণকে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের গঠন করা হলো নতুন কার্যকারী কমিটি। বুধবার সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার খোঁজের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এদিন সংস্থার সাধারণ সভায় কল্যাণ কুমার চক্রবর্তী, দীপান্বিতা চক্রবর্তী, রেজাউল খান ও তাহেরা লস্করকে সংস্থার স্থায়ী সদস্য পদ প্রদান করা হয়। খোঁজের সদস্য পদের জন্য এবার 290 জন আবেদন করেছেন। এর মধ্যে শুধু 6 জনকে স্থায়ী সদস্য পদ দেওয়া হয়েছে। বাকিদের কাজকর্ম দেখে 2 বছর পর সদস্য পদ প্রদান করা হবে। সংস্থার গঠিত নতুন কমিটিতে ডাক্তার রুবি কান্নান সহ আর্থিকভাবে সচ্ছল মোট 10 জনকে চিফ প্যাট্রন হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া সংস্থার সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার এম মাসুম। সজল লস্করকে সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে এবং অন্যান্য আরও 5 জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রদান করে আগামী 3 বছরের জন্য সংস্থার কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আমরা খুঁজের পক্ষ থেকে আজকে যে সমাবেশ করেছি, ইউনিয়ন জেনারেল মিটিং হিসাবে আমরা সেটাকে ধরে নিয়েছি
এবং আমরা পুরনো যে কমিটি আছে সেটা ডিজলভ করে নতুন নতুন কমিটি আবার গ্রহণ করেছে এবং কনস্ট্রাক্ট করেছে এবং এই কমিটি আগামী 3 বছরের জন্য কাজ করবে। আমরা খুঁজের তরফ থেকে খুঁজের পক্ষ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আমরা যে নতুন কমিটি গ্রহণ করলাম সেই কমিটি আশা করি আপনাদের আশা পূরণ করে কাজ করে যেতে পারবে। কাটিগড়ার বন্যা কবলিত এলাকায় জল পরিশোধক বিতরণ শিলচর রোটারি ক্লাবের। সম্প্রতি বন্যায় বৃহত্তর কাটিগড়ার ভারত বাংলাদেশ বর্ডারের পার্শ্ববর্তী গ্রাম ময়নারপাড়, গঙ্গাপুর, আমতলা, সৈয়দপুর ইত্যাদি অঞ্চলে বন্যার অবস্থা উন্নতি হলেও বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এ নিয়ে জনমানুষের মধ্যে আশঙ্কা বিরাজ করছে। এই পরিস্থিতিতে কাটিগড়ার রাইজিং ক্লাবের ব্যবস্থাপনায় ও শিলচর রোটারি ক্লাবের উদ্যোগে গতকাল কাটিগড়ার ভারত বাংলাদেশ বর্ডারের পার্শ্ববর্তী এলাকায় গ্রামের মানুষদের মধ্যে জল পরিশোধক প্যাকেট বিতরণ করা হয়। জল পরিশোধকের জন্য এক বালতি জমা জল সংগ্রহ করে পরিশোধনের পদ্ধতি প্রদর্শন করে দেখান ক্লাবের সদস্য তথা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত বাস্তুকার দীপক দাস। বিতরণকালে ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী তার সংক্ষিপ্ত ভাষণে বলেন যে স্থানীয় রাইজিং ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সাথে যোগাযোগ করলে রোটারি ক্লাব বিশুদ্ধ পানীয় জলের পরিশোধনের প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন যে কোনো দুর্যোগের পর দুর্গত মানুষের পাশে দাঁড়ানো রোটারির লক্ষ্য। ক্লাব আরও বিভিন্ন বন্যায় কবলিত এলাকায় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিন 5 শতাধিক মানুষের মধ্যে জল বিশুদ্ধকরণ প্যাকেট বিতরণ করা হয়। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সামার ইন্টার্নশিপ কোর্সের ছাত্ররা ও স্থানীয় রাইজিং ক্লাবের সদস্যরা। এই দেখেন প্যাকেটটা আছে, এই যে প্যাকেটটা, এটার মধ্যে নিচে যে হলুদ হলুদ জায়গাটা আছে এটার মধ্যে ফিটকিরি আর হলো চুন মিক্স করা আছে। আর এটার সঙ্গে দেখেন আরেকটা প্যাকেট আছে, ছোট প্যাকেট, এটা হলো ব্লিচিং পাউডার। আপনার নাম শুনছেন সবাই, এটা দিলে জলের পোকামাকড় মরে। হ্যাঁ হ্যাঁ, আর এটা ওষুধটা কেমনে ব্যবহার করা হবে তার জন্য প্রত্যেকটা প্যাকেটের ভিতরে এরকম একটা লিফলেট, মানে কেমনে করে ব্যবহার করবে নিয়মটা লেখা আছে। হ্যাঁ, তো এখন আপনারা কি করবেন নিয়মটা আমি প্রথমে বলে দিই, কাগজে লেখা আছে আপনারা দেখবেন। প্রথমে 20 লিটার জলে এইরকম ফ্লাডের জল 20 লিটার জল একটা বড় পাত্রের মধ্যে নেবেন। নিয়ে এই যে হলুদটা আছে ফিটকিরি, এটা 4 চামচের 1 চামচ নিয়ে ওই ফিটকিরির জলের সঙ্গে মিক্স করবেন। আর সঙ্গে ওই যে এই যে ব্লিচিং পাউডারটা যে আছে ভিতরে, এটার থেকে 4 চামচের 4 ভাগের 1 ভাগ, মানে অর্ধেকের অর্ধেক নিয়ে ওই জলের মধ্যে মিক্স করে দেবেন। মুদ্রা কথাটা বুঝছেন তো? এটা হলো 1 চামচ, এটা 1 চামচ, এটা এই চামচের 4 ভাগের 1 ভাগ 20 লিটার জলের মধ্যে মিশাই দিবেন। দিলে দেখবেন জলটা কিছুক্ষণ পরে যেরকম দুধ ফাইটা গেলে যেরকম ছানা কাটে না, জলটার মধ্যে এরকম ছানা কাটবে। হ্যাঁ, নোংরা সব নিচে বই যাবে, ছানা কাইটা নোংরাটা সব নিচে বই যাবে, উপরে একদম পরিষ্কার একদম স্ফটিক জল আপনারা দেখতে পারবেন। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় কাটিগড়ায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপচার শিবির। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় এবং বিভিসিএল এর ব্যবস্থাপনায় কাটিগড়ার মদুয়ারপাড়ে বুধবার অনুষ্ঠিত হল বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপচার শিবির। বুধবার সকাল 11টা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত ছিলেন গ্রেটারের সভাপতি লায়ন মুকেশ অগ্রওয়াল, লায়ন প্রদীপ্ত দে, লায়ন সুজিত কর, লায়ন রথীশ রায় প্রমুখ। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মোট 105 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এতে 25 জনের চোখের ক্যাটারেক্ট শনাক্ত করা হয়। তাদের এদিনই বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্দেশ্যে শিলচর লায়ন্স আই হসপিটালে প্রেরণ করা হয়। लायंस क्लब ऑफ बदरपुर ग्रेटर का एक मोटो है कि सबसे पहला कि विजन फर्स्ट। तो हम लोग चाहते हैं कि हमारे इस एरिया के अंदर में जितने भी लोग हैं जिनको भी आंखों की प्रॉब्लम है, जिसमें कैटरेक्ट जिसको छानी बोलते हैं, तो हम लोग वो डिटेक्ट करते हैं। और जिनको भी कैटरेक्ट मिलता है या आंखों में प्रॉब्लम होती है उनका हम लोग फ्री सर्जरी करवाते हैं। तो हम चाहेंगे कि हम अधिक से अधिक लोगों को सेवा कर सकें और अधिक से अधिक लोग इसका लाभ उठाएं। हर कैंप के अंदर में हम लोग 20, 25, 30, 40 जितना भी
लोग डिटेक्ट होते हैं उनका हम लोग पूरी सर्जरी करते हैं। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বার্ষিক 2 লক্ষ টাকার কম আয় পরিবারের ছেলেমেয়েদের কলেজে ভর্তির ফি বহন করবে আসাম সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে প্রতিবাদে সরব শিলচরের বিভিন্ন সংস্থা ও সংগঠন। শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক অবরোধ। শিলচর মেডিকেলে জন্ম 2 মাথাওয়ালা শিশুর। আশ্রম রোডে স্ত্রীর দ্বারা প্রাণঘাতী হামলার শিকার স্বামী কৃষ্ণ দাস তুলে ধরলেন বিস্তারিত তথ্য। স্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা। জিসি কলেজের ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ না পেয়ে বিক্ষোভ কলেজেরই ছাত্রছাত্রীদের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।